ওকে, আমরা আমরা এখন করবো দিনাজপুর বোর্ড 2021। কেমন? হ্যাঁ, মোটামুটি ইজি আছে, যেহেতু আমরা এখন সপ্তাহের শেষের দিকে। সো সবগুলো প্রশ্ন আমার থেকে মনে হচ্ছে অধিকতর সহজ। তো আমরা কম বেশ মনে হয় 17টা বা 18টা বোর্ড সলিউশন করাইছি। তো যদি এরপরে কোনো সমস্যা থাকে আমরা অবশ্যই টেস্ট পেপার সলভ করাবো। টেস্ট পেপার সলভ এখন তো আর আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নেই। তো আমি একটা প্ল্যান আছে যে আমি ফেব্রুয়ারি থেকে মার্চ এবং মার্চ থেকে এপ্রিল, অর্থাৎ বাকি যে 2 মাস আছে এই 2 মাস টেস্ট পেপার নিয়ে একটু বেশি সলভ করাবো, যেটা আমরা বছরের শেষে দিয়ে ক্লাসগুলো নিচ্ছি। তাই আমি আপাতত 22 সাল, 21 সাল, 19 সাল, 17 সাল, অর্থাৎ 22 থেকে বা 2023 সাল থেকে আমরা নর্মালি 21 বা 19 সাল পর্যন্ত করাই দিচ্ছি। এরপর আমরা ফেব্রুয়ারি মানে অর্থাৎ জানুয়ারি থেকে, ফেব্রুয়ারি তো পারবো না, ফেব্রুয়ারি থেকে মার্চ, মার্চ থেকে এপ্রিল, এই 2 মাসের মধ্যে টেস্ট ব্যাপারগুলো আমরা মোটামুটি সলভ করে দিব। আশা রাখতেছি ধরো যারা একেবারে পারতেছো না, ধরো আটকে যাইতেছ, তারপরে বেসিক সমস্যা, আশা করি তারা এই ভিডিওগুলো দেখলে তাদের বেসিক গুলো ক্লিয়ার হবে। সো আমরা পড়াশোনা করি। দেখো, আটকে পড়া অবস্থায় আন্তরিক শক্তি নির্ণয় করো। হ্যাঁ, তো আটকে পড়া অবস্থায় এখানে 500 গ্রাম ভরের একটি আম 10 মিটার উচ্চতায় আম গাছে ঝুলছে। এরপর বিন্দুচ্যুত হয়ে, অর্থাৎ বোটা থেকে বিন্দুচ্যুত হয়ে সে 3 মিটার অতিক্রম করার পর আবার কোন একটা জায়গা কিছু একটা বা গাছের ডালে ধরো আটকে গেছে। হ্যাঁ, আটকে পড়া অবস্থায় আন্তরিক শক্তি নির্ণয় করো। তো আমরা জানি বিভব শক্তি ইপি ইকুয়াল টু কত? তোমরা তো জানো বিভব শক্তি ইপি ইকুয়াল টু mgh। mgh। এখন mটা কত? ভর হচ্ছে কত গ্রাম? 500 গ্রাম। তো এটাকে তুমি কিসে নিবা? কেজিতে নিবা। 500 কে কেজিতে নিলে কত ভাগ করতে হয়? 1000 দ্বারা। হ্যাঁ, তো 0.5 কেজি? 5 কেজি। ওকে, তো 0.5 কেজি আমরা লিখতে পারি। বিশেষ করে জিএম মান 9.8। এখন তোমরা বলো এই আমটা 3 মিটার পড়া যায়, মানে 10 মিটার উচ্চতা ছিল, এখান থেকে 3 মিটার নামছে না, মাঝে আটকে গেছে। তো বিভব শক্তি সবসময় ডিপেন্ড করে ভূমি থেকে কতটুকু উচ্চতা আছে। ভূমি থেকে কতটুকু উচ্চতা আছে? 7 মিটার উচ্চতা আছে, সেখানে 7 উচ্চতা। হ্যাঁ, তো এবার তুমি যদি গুণ করো 0.5 গুণ 9.8, 0.5 গুণ 9.8 গুণ কত? 7। আমি আবার গুণ করি, 0.5 গুণ 9.8 গুণ কত? 7। গুণ করলে তোমার কত বাড়িয়ে দিচ্ছে? আলটিমেটলি বাড়িয়ে দিচ্ছে 34.3 জুল। এটা হচ্ছে বিভব শক্তি। হ্যাঁ, এবার আমরা চলো ঘনগতে যাবো। ঘনগতে গেলে দেখি কি হয়। ঘনগতের প্রশ্ন কি আছে এটা শেষ আমরা। কেমন? ঘনগতে আসে। ঘনগতে বলছে আমটি বৃন্তচ্যুত হয়ে মুক্ত অবস্থা করলে শক্তি সংরক্ষণ থেকে সমর্থন করে কিনা। তা আমরা লিখবো গাছে থাকা অবস্থায়। আগে লিখবো গাছে থাকা অবস্থায় শক্তির কি অবস্থান ছিল। গাছে থাকা অবস্থায় তোমার বিভব শক্তি ছিল কত? গাছে থাকা অবস্থায় ধরো এখানে এই গাছের মধ্যে, হ্যাঁ, ধরো এই গাছের মধ্যে ঝুলে আছে, আমরা ঝুলে আছে। এখন ঝুলে থাকলে ধরে আমরা ঝুলে আছি এখন। হ্যাঁ, আমরা ঝুলে আছি। তো ঝুলে একটু সুন্দর একটা পাতা আঁকে দিই। কেমন? এই তো আমার পাতা ঝুলে আছে। ঝুলে থাকা অবস্থায় আর বিভব শক্তি কত? বিভব শক্তি ইপি ইকুয়াল টু, আমরা একটু আগে বের করছিলাম, আমি মুছে ফেলছি বলে না, ওটা তো ঝুলন্ত অবস্থা, মানে 3 মিটার অতিক্রম করা অবস্থায় লাভ হবে না, তাহলে আমরা এমনি বের করতে হবে। বিভব শক্তি ইপি ইকুয়াল টু কত? mgh। এটা হবে 0.5 কেজি, একটু আগে বের করলাম 9.8। এবং উচ্চতাটা কত? যেহেতু সে টোটাল ভূমি থেকে 10 মিটার উচ্চতায় ঝুলে আছে, সো 10 মিটার হবে উচ্চতা, 10 মিটার। আমরা যদি গুণ করি 0.5 গুণ 9.8 গুণ 10, হ্যাঁ, 0.5 গুণ 9.8 গুণ কত? 10। গুণ করলে বাচ্চা কত জুল? 19 জুল বিভব শক্তিটা। এখন তুমি বলো এই জায়গাটা নাই, তার কোনো গতিশক্তি আছে? অবশ্যই না। তাহলে গতিশক্তি ইকে ইকুয়াল টু 0। গতিশক্তি ইকে ইকুয়াল টু 0 জুল। তাহলে গাছে থাকা অবস্থায় তার মোট শক্তি, গাছে থাকা অবস্থায় মোট শক্তি হচ্ছে কত? মোট শক্তি যোগ করবা 49 যোগ 0 জুল। হিসাব নিকাশ করলে 49 জুল বাইরে দিচ্ছে। এখন বৃন্তচ্যুত হয়েছে, বৃন্তচ্যুত হয়ে 3 মিটারের স্থানে যাইয়া সে ধরো এখান থেকে পড়া সে বৃন্তচ্যুত হয়ে ধরো 3 মিটার, 10 মিটার তো পুরোটা উত্তর কিন্তু মান। হ্যাঁ, বৃন্তচ্যুত হয়ে ধরো সে 3 মিটার গিয়া এখানে আবার আটকে গেছে। হ্যাঁ, তো এখন এখানে আটকে গেলে সেম কাহিনী এখানে তো হবে যে তার এক্ষেত্রে বৃন্তচ্যুত হয়ে মুক্ত অবস্থায় পড়লে, পড়ে গেছে, মুক্ত অবস্থায় তোমার পড়ে গেছে। তো মুক্ত অবস্থায় পড়ে গেলে তোমরাই বলো মুক্ত অবস্থায় পড়ে গেলে সেক্ষেত্রে কি কোনো উচ্চতা থাকবে? এটা বৃন্তচ্যুত হয়েছে, হওয়ার পরে মুক্ত অবস্থায় পড়ে গেছে, পড়ে এখানে চলে আসছে। তো এক্ষেত্রে কোনো বিভক্তি থাকবে না, বিভক্তি উচ্চতা 0 হয়ে যাবে না, উচ্চতা 0 হলে বিভক্তি থাকবে না। আমরা লিখবো বৃন্তচ্যুত হয়ে মুক্ত অবস্থায় পড়ার ক্ষেত্রে, বৃন্তচ্যুত হয়ে মুক্ত অবস্থায় পড়ার ক্ষেত্রে
মুক্ত অবস্থায় পড়ার ক্ষেত্রে, বৃত্তচ্যুত হয়ে মুক্ত অবস্থায় পড়ার ক্ষেত্রে আমরা যদি দেখি বিভব শক্তি ইপি ইকুয়াল টু mgh, বিভব শক্তি ইপি ইকুয়াল টু mgh, m মান 0.5, g মান 9.8 এবং উচ্চতা তোমার উচ্চতাটা হচ্ছে 0, তো সব 0 0 হয়ে যাবে অটোমেটিক্যালি। তবে গতিশক্তি আছে, গতিশক্তি ek ইকুয়াল টু হাফ এম বি স্কয়ার, ek ইকুয়াল টু হাফ এম বি স্কয়ার। এখানে তো হাফ আছে, এম মান 0.5, এখন তুমি তো বি স্কয়ার মান জানো না। বি স্কয়ার মান মানে হচ্ছে এই বস্তুটা যখন তোমার একেবারে 10 মিটার উচ্চতা ছিল তখন তার একটা শেষ বেগ প্রাপ্ত হয়। তার একটা কি বেগ প্রাপ্ত হয়? শেষ বেগ। শেষ বেগটা তুমি আগেভাবে বের করে নিবা, বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh দিয়ে বের করে নিতে পারো। অর্থাৎ যখন সে গাছে ঝুলেছিল, মানে এই গাছের ভিতরে যখন সে এভাবে একটা আম যখন ছিল তখন তার ক্ষেত্রে একটা শেষ বেগ প্রাপ্ত হয়। শেষ বেগটা বের করে নিতে হবে তোমাদের আর কি। বি স্কয়ার ইকুয়াল টু তোমরা বের করতে পারো, এখান থেকে বের করতে পারো ইউ স্কয়ার প্লাস 2gh, সেক্ষেত্রে হাফ ইন্টু 0.5, তোমার আদি বেগ কত ছিল? 0। আদি বেগ ছিল 0, 2 ইন্টু g মান 9.8, তখন উচ্চতা ছিল কত মিটার? 10 মিটার। কারণ 10 মিটার তো সে একেবারে ভূমি থেকে, সে তো একেবারে আম, ধরো এই আম একটা আম, এখানে যে আমটা, হ্যাঁ এখানে এই আমটা তো তোমার ভূমি থেকে পুরোটা 10 মিটার তো সে গতিশক্তি নিয়ে পড়ে গেছে, 10 মিটার উচ্চতা গতিশক্তি নিয়ে সে এখানে পড়ে গেছে, হ্যাঁ। তো সেক্ষেত্রে তার উচ্চতা কত হবে? 10, 2 গুণ 9.8 গুণ 10 কত হবে? রেবো ক্যালকুলেটর দিয়ে হিসাব নিকাশ করলে এখানে 10 2 গুণ 9.8 গুণ 10, 2 গুণ 9.8 গুণ 10 যা বাইরেছে তার সাথে আবার 0.5 দুই বার 0.5 গুণ 0.5 যোগ করলে কত বাড়িতেছে? 49 জুল বাড়িতেছে। তাহলে সুতরাং বৃত্তচ্যুত হয়ে মুক্ত অবস্থায় পড়ার ক্ষেত্রে তার মোট শক্তি, আমি মানে মুখে বলে দিলাম, তোমরা এভাবে লিখবা, বৃত্তচ্যুত হয়ে মুক্ত অবস্থায় পড়ার ক্ষেত্রে মোট শক্তি কত পাচ্ছ? মোট শক্তি পাচ্ছ এই যে এখানে উপরে আছে 0 জুল আর নিচে আছে 49 জুল, যোগ করলে আলটিমেটলি 0 আর 49 জুল যোগ করলে কত বাড়িতেছে? আলটিমেটলি 49 জুল বাড়িতেছে। তো আমাদেরকে প্রশ্ন কি বলছে? আমটি বৃত্তচ্যুত হয়ে মুক্ত অবস্থায় পড়লে শক্তি সংরক্ষণ থেকে সমর্থন করে কিনা? আমরা বলবো হ্যাঁ, অবশ্যই শক্তির সংরক্ষণশীল নীতিকে কি করে? সমর্থন করে। আমাদের আশা রাখতেছি এই অধ্যায়ে আমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। যদি থাকে আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের রিকোয়েস্টেড বা অন্যদের যে সমস্যাটা আছে কোশ্চেন সলভ আমি এটা করে দিব, হ্যাঁ আমি এটা তোমাদেরকে আপলোড দিয়ে দিব। আমি আশা রাখছি আমি এটা এখান থেকে করার মাধ্যমে চ্যাপ্টার শেষ দিলাম বা সমাপ্তি করলাম। যদি তোমাদের রিকোয়েস্ট থাকে তাহলে বলছি আমি আবার এই চ্যাপ্টারের ভিডিও দিব, বোর্ড সলিউশনগুলো দিব। মনে রাখবা, সবসময় চেষ্টা করবা যে নিজে করা। আমি অলওয়েজ আমি একটা ভিডিওতে কতবার বলছিলাম যে আমি মানে তোমার কথাগুলো বললা ভিডিও লং করার কোনো মানে হয় না। তারপরে আমি বলতেছি অলওয়েজ ট্রাই টু মেক ইউ সেলফ। হ্যাঁ, তুমি সবসময় নিজে করার চেষ্টা করো। নিজে করতে গেলে যখন তুমি মানে আটকে যাবা তখন তুমি গাইডের হেল্পটা নিবা, তোমার প্রাইভেট টিউটরের হেল্প নিবা, যে এখানে এই ব্যাখ্যাটা হচ্ছে কেন, প্রত্যেকটা কোশ্চেনের যুক্তির পিছনে কারণটা খুঁজো, হোয়াই, এটা কেন হচ্ছে, আমি এভাবে করতেছি কেন, হ্যাঁ এই কেনর পিছনের প্রশ্নটা খুঁজে নিজে করো। এবার দেখবা আমরা তো অনেকগুলো বোর্ডই করালাম, 16টা বোর্ড করালাম, 15টা বোর্ড করালাম। তোমার কি পরীক্ষায় তোমার যে ক্লাস 10-এর যে এসএসসি পরীক্ষা, এখানে কি 15টার মধ্যে একটা কমন পড়ে যাবে? কখনোই না। নিয়ম কমন পড়তে পারে বাট অঙ্ক কখনো কমন পড়ে না। হ্যাঁ, সো তোমার এই নিয়মের ভিতরে তোমার এই প্রশ্নের আঙ্গিকের ধারণা তোমাকে নিতে হবে, তারপর তোমাকে আরেকটা নতুন করে প্রশ্ন সলভ করতে হবে। আমরা পোলাফাইনটা সবসময় এই কাজটা করি যে স্যার করায়, স্যার যেটা করায় ওই 15টা 20টা ভালো মতো করে যায়, কিন্তু আমার নিজে একটা বানাই করার ক্ষমতা নাই। তাহলে আমি 15-20টা করে ছোটস্থ মুখস্থ করে কি শিখলাম? হ্যাঁ, মনে রাখবা পদার্থবিজ্ঞান, রসায়ন বা হায়ার ম্যাথ বলো, গণিত বলো, এগুলা কখনোই তোমার এইটাকে তোমার সমর্থন করে না। তোমার নিজের বিষয়ে, নিজের ভিতরে যে দক্ষতাটা আছে, নিজে যে সলভ করার যে দক্ষতাটা আছে, এটা তৈরি করার জন্যই তুমি কিন্তু এই 15টা 20টা বোর্ড করা, এই টেস্ট পেপার সলভ করা, এই সব কিছু করা। তুমি যদি নিজে নাই করতে পারো তাহলে তোমার এই 15-20টা স্যার করাইলো, স্যার পড়াইলো, স্যারও ভালো, হ্যাঁ আমি স্টুডেন্ট করলাম, আমি নিজেও স্টুডেন্ট ভালো, কিন্তু পরীক্ষার রেজাল্ট হলো খারাপ, আমি 3.5 পেলাম, 4 পাইলাম। হ্যাঁ, সো নিজের ভিতরের যে মানসিকতা আছে এটাকে জাগানোর চেষ্টা করো। আর দেখো প্রত্যেকটা স্টুডেন্টে কম বেশ কষ্ট করে। ধরো নর্মালি আমি যদি বলি যে স্টুডেন্ট একেবারে পড়ে না, সেও কিন্তু শীতকালে এই ফেব্রুয়ারি মাস বা মার্চ মাসে যখন পরীক্ষা হয়, এখন তো এপ্রিলে হবে, শীত কিছুটা কমে যাবে, তো এরা কষ্ট করে ঘুম থেকে উঠা হইলো পরীক্ষা দিতে, টাইমলি পরীক্ষার হলে জায়গায় বসছি, পরীক্ষা দিতে হয়। সো এটা তো কষ্ট, এই কাজটা করতে কষ্ট, রেজিস্ট্রেশন করা,
তারপর তোমার এই যে প্র্যাকটিক্যাল খাতা আঁকা সবকিছুই কষ্টে। সো কষ্ট যেহেতু করবা, এর থেকে একটু ভালো একটু বাড়াই এফোর্ট দিয়া পুরোদমে করার চেষ্টা করো। অবশ্যই তোমার পরিশ্রমের ফলটুকু তোমার সৃষ্টিকর্তা তোমার অবশ্যই পরিশ্রমের ফলটুকু তোমাকে প্রাপ্যটুকু তোমার যেটা তুমি প্রাপ্য পাইবা এটা তোমাকে অবশ্যই তিনি দিবেন। হ্যাঁ, তুমি জাস্ট লাগে থাকো, লাগে থাকলে অবশ্যই ভালো একটা রেজাল্টের ভাগী হইতে পারবা। ওকে, ভালো থাকো। আশা করি আমরা এই অধ্যায়টা ভালো মতো শেষ করতে পারছি। সমস্যা থাকলে স্যারকে কমেন্ট করে দাও। হ্যাঁ।